আজ আমরা ক্লাস 12-এর কুলম্বস ল রিলেটেড নিউমেরিক্যালসগুলো সলভ করব। তো এই প্রবলেমগুলো সলভ করার আগে আমি একটা কথা বলবো যে তোমরা আমার ক্লাস 11-এর ভেক্টরের ক্লাসগুলো একটু ফলো করো, কারণ এখানে ভেক্টরের ক্লাসটা খুব কাজে লাগবে, এই ভেক্টর জিনিসটা খুব কাজে লাগবে এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম কি না, বলেছে টু স্পেয়ার্স এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস প্লাস 10 কুলম অ্যান্ড -15 কুলম রেসপেক্টিভলি সেপারেটেড বাই এ ডিস্টেন্স বাই 15 মিটার ডিস্টেন্স। তো চলো আগে ফার্স্টে একটা প্রবলেম করার আগে ফার্স্টে এক একটা লাইন পড়বে আর এক একটা ফিগার ড্র করবে। তো এখানে বলেছে দুটো স্পেয়ার্স এ বি, তো এটা এ ধরলাম আর এটা এ ধরলাম আর এটা বি ধরলাম, ঠিক আছে। এই স্পেয়ার্সের চার্জ কত না, এই স্পেয়ার্সের চার্জ 10 কুলম আর বি এর চার্জ কত না -15 কুলম, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত না 15 মিটার। এবারে কি বলেছে না, হোয়াট অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য চার্জ 15 কুলম। তার মানে কি না, এই বি স্পিয়ারের উপর বা 15 কুলম চার্জের উপর কত ফোর্স এসে পড়বে, কার জন্য না এ স্পিয়ারের জন্য। তাহলে এখানে সোর্স চার্জ কোনটা, তাহলে এ, আর টেস্ট চার্জ কোনটা বি, কারণ প্রবলেম অনুযায়ী কি বলছে যে বি কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, কার জন্য না এর জন্য। তাহলে এ এখানে সোর্স চার্জ আর বি এখানে টেস্ট চার্জ। ভালো কথা। তাহলে বি এর উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে না, আমরা কি জানি আনলাইক চার্জের ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন টেস্ট টু সোর্স হয়, তাই তো। তাহলে এখানে ফোর্সের ডিরেকশন কি হবে না বি থেকে এর দিকে। ক্লিয়ার? বি যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে তার ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে না বি থেকে এর দিকে, কারণ এখানে সোর্স চার্জ এ আর টেস্ট চার্জ বি, যেহেতু আমরা বি এর উপর কতটা ফোর্স আসছে দেখছি তাই বি এখানে টেস্ট চার্জ আর এ এখানে সোর্স চার্জ। আর আনলাইক চার্জ মানে দুটো বিপরীত জাতীয় আধান, বিপরীত জাতীয় আধানের ক্ষেত্রে ফোর্স সবসময় টেস্ট টু সোর্স, ফোর্সের ডিরেকশন সবসময় টেস্ট টু সোর্স হয়। তো এটা গেল আমাদের ফোর্সের ডিরেকশন। এবারে ফোর্সের ম্যাগনিটিউড কত হবে না, এর জন্য বি এর উপর ফোর্স না এ বি এ, আমি ধরলাম ফোর্সের ম্যাগনিটিউড এফ বি এ, সেটা কত হবে না 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট করলাম কারণ প্রবলেমে কিছু বলেনি কোন মিডিয়ামে চার্জ দুটো আছে, সেজন্য আমরা এটা ধরে নেব যে এটা ফ্রি স্পেস বা এয়ার মিডিয়ামে আছে, ইনটু চার্জ কত 10 আর একটা চার্জ কত 15 কুলম। এখন আমরা এখানে তো -15 কুলম আছে, কত লিখব, এই সব ক্ষেত্রে সবসময় এই যে অ্যাবসোলিউট ভ্যালুগুলো লিখতে হবে, তার মানে শুধু 15 লিখব। ঠিক আছে, অ্যাবসোলিউট ভ্যালু মানে কি না, ধরা যাক -2, -2 এর অ্যাবসোলিউট ভ্যালু হলো 2। ঠিক আছে, এখন এখানে প্লাস চার্জ বা মাইনাস চার্জ যা খুশি থাক, আমরা সব সময় যখন ফোর্সের ম্যাগনিটিউডগুলো ক্যালকুলেট করব তখন এখানে যে চার্জ দুটো লিখবো সেগুলোর সবসময় অ্যাবসোলিউট ভ্যালু লিখবো। তো এখানে -15 ছিল, এর অ্যাবসোলিউট ভ্যালু কত না 15, সেজন্য 15 লিখেছে শুধু। ঠিক আছে, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত না 15 মিটার, তো 15 মিটার স্কোয়ার। এটাই আমাদের কি ছিল না কুলম্বস ল। তো এবারে কি আমরা জানি এটার ভ্যালু কত, এসআইতে 10 × 10⁹ ইন্টু 10 টু 15 স্কোয়ার। তাহলে একটা কাটলো, এটা কাটলো, তাহলে এটা হলো 5 দিয়ে
ভাগ করছি, 3 5 15, আর এটা কত 2, আর এটা 3, এটাও 3, তাহলে কত হচ্ছে 6 ইন্টু 10⁹ নিউটন ফোর্স। ঠিক আছে, ফোর্সের ম্যাগনিটিউড পেয়ে গেলাম। আর ডিরেকশন কোন দিকে, না ব্র্যাকেটে লিখে দিতে হবে অ্যালং বি এ ভেক্টর। কারণ কি বি, এটা বি, এটা এ হলে বি এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে, এদিক থেকে এদিকে, সেজন্য এটা তো আমরা ম্যাগনিটিউড পেয়েছি। আর ফোর্স বলতে শুধু ম্যাগনিটিউডকে বোঝালে তো হবে না, ডিরেকশনটাকেও বোঝাতে হবে। সেজন্য আমরা ব্র্যাকেটে লিখে দিলাম এই যে এফ এর এই যে ভ্যালুটা, সেটা কোন দিকে কাজ করছে, না অ্যালং বি এ ডিরেকশনে। তো এই প্রবলেমটা খুবই সোজা, কিন্তু এটা আমার বলার মেন কারণ হলো যে অনেক সময় কনফিউশন হতে পারে যে একটা প্লাস চার্জ আছে একটা মাইনাস চার্জ আছে, তাহলে এই ফোর্সের ম্যাগনিটিউড যখন বের করব তখন এখানে কি লিখব, মাইনাস থাকলে কি সেটা লিখবো এখানে, না মাইনাস থাকলে লিখবো না। আমরা এই দুটো ভ্যালু বা এই Q1 আর Q2-র ভ্যালু সবসময় অ্যাবসোলিউট ভ্যালুতে লিখবো। যেমন 10-এর অ্যাবসোলিউট ভ্যালু কত, 10, আর -15-এর অ্যাবসোলিউট ভ্যালু কত হবে, শুধু 15। ক্লিয়ার? চলো, তো আমরা এবারে নেক্সট প্রবলেমে যাব। আমাদের নেক্সট প্রবলেম কি বলছে, না 2 particles are placed 10 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এয়ার মিডিয়াম। দুটো পার্টিকেল, এ একটা পার্টিকেল, এ একটা পার্টিকেল, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাদের মধ্যে ডিস্টেন্স কত, না 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপরে কি বলছে, হাউ 10 ESU amount of charge can be distributed among the two particles so that the repulsion force between them will be maximum। তো বলছে কি না, আমাদের হাতে 10 ইউএসইউ চার্জ আছে, সেই 20 ইউএসইউ চার্জ আছে, সেই 20 ইউএসইউ চার্জকে এই দুটো পয়েন্টের মধ্যে কেমনভাবে ডিস্ট্রিবিউট করে দিলে না এদের মধ্যে যে রিপালশন ফোর্সটা কাজ করবে সেই রিপালশন ফোর্সটা ম্যাক্সিমাম হবে। তো আমি ধরলাম এই পয়েন্টে কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া হলো, তাহলে এই পয়েন্টে কত চার্জ দেওয়া হবে, না টোটাল চার্জ যদি 20 হয়, আমরা কিউ চার্জ দিয়ে ফেলেছি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে কত চার্জ দেব, না 20 মাইনাস কিউ। এখন এই কিউর ভ্যালু কত হলে এদের মধ্যে যে রিপালশন ফোর্সটা কাজ করবে সেটা ম্যাক্সিমাম হবে। তো এদের মধ্যে রিপালশন ফোর্স কত, ফোর্সের ম্যাগনিটিউড কত, না এফ ইজ ইকুয়ালস টু কে ড্যাশ। কে ড্যাশ মানে আমরা কি ওই 1/4πε0টাকে পুরোটা যেহেতু একটা কনস্ট্যান্ট আমি কে ড্যাশ ধরলাম, কে ধরলাম না কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সে কে বলতে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে বুঝি। ঠিক আছে, তো কে ড্যাশ ইন্টু কিউ ইন্টু 20 মাইনাস কিউ বাই তাদের মধ্যে ডিস্টেন্স কত, না 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার। ক্লিয়ার? তো এখন এই ফোর্সটা কখন ম্যাক্সিমাম হবে, কিউর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে। তো আমরা ম্যাক্সিমাম মিনিমা কিভাবে বের করি, না ধরা যাক y ইজ ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন, মানে ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে ওয়াই এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে এক্স এর কোন ভ্যালুর জন্য, আমরা কি করি না একটা এই ওয়াইকে এক্স এর রেসপেক্টে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে দিই, 0 করলে আমরা সেখানে ওই ফাংশন থেকে এক্স এর একটা ভ্যালু পাই। তো আমি ধরলাম অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু এক্স নটে গিয়ে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হচ্ছে, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু এক্স নটে গিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা এই x0-তে এই ফাংশনটা
হয় ম্যাক্সিমাম হবে নয় মিনিমাম হবে। এবারে এই এক্স ইজ ইকুয়ালস টু 0 পয়েন্টে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে কি করে বিচার করব? না এটাকে আরেকটা ডেরিভেটিভ করতে হবে, ওয়াইটাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। করলাম, যেটা পাবো সেখানে আমি এক্স ইজ ইকুয়ালস টু এক্স নট বসাবো। বসিয়ে যদি আমি নেগেটিভ পাই তাহলে এটাই কি হবে, এক্স জিরোতে বলতে পারি যে এক্স জিরোতে ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এক্স ইজ ইকুয়ালস টু এক্স জিরো বসিয়ে যদি আমি পজিটিভ পাই তাহলে আমরা বলবো কি না এক্স ইজ ইকুয়ালস টু এক্স জিরোতে এই ফাংশনটা মিনিমাম। তো এভাবেই একটা ফাংশনের বা একটা কোয়ান্টিটির ম্যাক্সিমাম মিনিমাম বের করা হয়। তো ফার্স্টে কি করতে হয় না যার রেসপেক্টে আমি ম্যাক্সিমাম মিনিমা বের করব তার রেসপেক্টে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তা আমরা এখানে এফ এর ম্যাক্সিমাম মিনিমা কার রেসপেক্টে বের করতে চাইছি, কিউর ভ্যালুর জন্য। তাহলে আমরা এখানে এফ কে কিউ রেসপেক্টে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তো দেখা যাক ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কত আসছে। এই কিউ রেসপেক্টে কে ড্যাশ আর 10 স্কোয়ার এইটা কনস্ট্যান্ট, তো আমরা এটাকে বের করে দিলাম। আর এটাকে যদি আমি করি ডেরিভেটিভ করি কত আসবে 20 আর মাইনাস 2q আসবে। এবারে আমরা কি করেছিলাম এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এটাকে ম্যাক্সিমা মিনিমা বের করতে গেলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমাদের জিরো করতে হয়েছিল, জিরো করলাম। তো এটাকে যদি জিরো করি তাহলে কিউ সমান সমান কত পাচ্ছি না 20 মাইনাস 2q ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউ সমান সমান কত পাচ্ছি না 20/2 সমান সমান 10 ইএসইউ। ওকে, তাহলে কিউ সমান সমান আমরা কত পেলাম 10। কিউ সমান সমান 10 যদি ভ্যালু হয় তাহলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফটা কত হচ্ছে না 0। তো এখন এই কিউ সমান সমান 10-এ এই ফোর্সটা ম্যাক্সিমাম আছে না মিনিমাম আছে কি করে বুঝবো? না তার জন্য আমাকে আরেকটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। সেটা কি না ডি টু এফ ডি কিউ টু, সেটা সমান সমান কত হবে না এটা তো কনস্ট্যান্ট কে ড্যাশ বাই 100 ইন্টু এটা কত হয়ে যাবে 0 আর শুধু মাইনাস অফ 2। তার মানে দেখো এখানে যদি আমি এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যদি আমি কিউ সমান সমান 10 ইএসইউ করি, কিউ সমান সমান যদি আমি 10 বসাই, দেখো এখানে কিউর ভ্যালু বসানোর কোনো জায়গা নেই, তাহলে এটা তো পজিটিভ এটা পজিটিভ, তাহলে আলটিমেট ভ্যালুটা কত আসছে কিউ সমান সমান 10 এর জন্য নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যে কিউ সমান সমান 10 ভ্যালুর জন্য এই এফ এর মানটা কত হবে না ম্যাক্সিমাম হবে। তাহলে এই কিউর ভ্যালু যদি 10 হয় আর এই বি এর ভ্যালু যদি 10 হয়, সরি মানে এই পয়েন্টে যদি এই 20 এসইউ চার্জকে যদি আমি এই পয়েন্টে 10 ভাগ করলাম 10 দিলাম আর এই পয়েন্টে 10 দিলাম, তাহলেই কি হবে না এদের মধ্যে যে রিপালশন ফোর্সটা কাজ করবে সেই রিপালশন ফোর্সটা ম্যাক্সিমাম হবে। ওকে, বোঝা গেল? তো এবার প্রবলেম নাম্বার 3 কি বলছে না প্লাস ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ এবং প্লাস স্মল কিউ চার্জেস আর প্রোভাইডেড at ABC corners of a ABC isosceles triangle of length A। তো ছবিটা আঁকা যাক। একটা ABC আইসোলেসেস ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ যার তিনটে সাইডই সেম এ বি আর এটা
সি। এতে কত চার্জ রাখা আছে, না প্লাস ক্যাপিটাল কিউ। বিতে কত চার্জ রাখা আছে, না মাইনাস ক্যাপিটাল কিউ। আর সিতে কত চার্জ রাখা আছে, না প্লাস স্মল কিউ চার্জ। ক্লিয়ার? আর প্রত্যেকটা সাইডের লেন্থ কত, না এ। তাহলে এবার প্রবলেমটা কি বলছে, না হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স এক্সপিরিয়েন্স বাই চার্জ স্মল কিউ অ্যাট পয়েন্ট সি। তাহলে এই স্মল প্লাস কিউ চার্জটার উপর টোটাল ফোর্স কত। তাহলে কার উপর টোটাল ফোর্স আমরা ক্যালকুলেট করতে হবে আমাদের, না এই প্লাস কিউ। তার মানে কি এটা টেস্ট, আর কার জন্য এর উপর ফোর্স ক্যালকুলেট করব, না এই প্লাস কিউ, তার মানে এটাও সোর্স চার্জ, আর এই মাইনাস কিউর জন্য তার মানে এটাও সোর্স চার্জ। তাহলে কি আমরা এখানে এই প্লাস স্মল কিউ চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করব কার জন্য, না এই প্লাস কিউর জন্য কত হবে আর মাইনাস কিউর জন্য কত হবে, আর তাদের রেজাল্ট্যান্টটা কি। তাহলে কার জন্য, না এই দুটোর জন্য। সেজন্য এই প্রবলেমে এই দুটো সোর্স চার্জ আর এটা টেস্ট চার্জ। তো এবার আমরা একটা একটা করে দেখি। কি দেখব, না প্রথমে দেখি এর জন্য সি এর উপর ফোর্স কত আসছে। ঠিক আছে, তাহলে দুটোই কি লাইক চার্জ। ক্লিয়ার? দুটোই লাইক চার্জ। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, সোর্স টু টেস্ট। তাহলে এই প্লাস কিউর জন্য এই প্লাস কিউর উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, না সোর্স টু টেস্ট, তার মানে এ থেকে সি এর দিকে, মানে এরকম হবে। এটাকে আমরা F1 ধরলাম। ঠিক আছে, এটাকে আমরা F1 ভেক্টর ধরলাম। এটাকে আমরা F1 ভেক্টর ধরলাম। তাহলে F1টা কি, না F1 হচ্ছে গিয়ে এ চার্জের জন্য, মানে এ পয়েন্টের চার্জের জন্য, মানে প্লাস কিউর জন্য। ঠিক আছে, এবারে মাইনাস কিউ চার্জের জন্য এই প্লাস কিউ চার্জের উপর ফোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, এটা সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ, দুটো আনলাইক চার্জ এখানে, মানে দুটো বিপরীত জাতীয় আধান। তাহলে এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে, না টেস্ট টু সোর্স, তার মানে এই ডিরেকশনে ফোর্সটা হবে সি থেকে বি এর দিকে। তাহলে এবার এটা কত হবে, না ধরলাম F2 ভেক্টর। তাহলে F2টা কেন আসছে, না এ বি পয়েন্টের জন্য, সেজন্য এটা বি। ঠিক আছে, এবারে তাহলে এই সি পয়েন্টের উপর টোটাল কত ফোর্স আসছে, একটা F1 ফোর্স আসছে আর একটা F2 ফোর্স আসছে। ক্লিয়ার? তো এখন এই F1 আর F2-র রেজাল্ট্যান্ট ফোর্সটা কত হবে, না F1 আর F2 রেজাল্ট্যান্ট ফোর্স আমরা ভেক্টর ল অনুযায়ী জানি যে, আমি রেজাল্ট্যান্ট ফোর্স F1 আর F2 রেজাল্ট্যান্ট ফোর্সটাকে শুধু F ভেক্টর ধরলাম। সেটা সমান সমান কত, না F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার এই রেজাল্ট্যান্ট ফোর্সের ম্যাগনিটিউড কত, না mod of F1 is equals to root over of F1 square plus F2 square plus 2 into F1 F2 cos of এই F1 আর F2 ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। তো এখানে F1 ভেক্টর এটা আর F2 ভেক্টর এটা, তো এদের মধ্যে বিটুইন অ্যাঙ্গেল কোনটা, না এইটাই হচ্ছে তাদের মধ্যে বিটুইন অ্যাঙ্গেল, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এটা যদি আইসোলেসেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা 60 ডিগ্রি হয়, তিনটে অ্যাঙ্গেলের ভ্যালুই সেম, এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি। তাহলে আবার এই গোটাটা কত, না 180 ডিগ্রি। তাহলে আর এইটা যদি 60 হয় তাহলে কত হবে, এটা কত হবে 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি হবে। ঠিক আছে,
তাহলে কস অফ 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে? রুট ওভার অফ f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, আর cos 120 মান কত? না মাইনাস হাফ, তার মানে এই হাফ আর এই 2 কেটে যাবে, তাহলে কত হবে? f1 ইন্টু f2। ঠিক আছে, এখন কি f1 এর ম্যাগনিটিউড কত? না f1 এর ম্যাগনিটিউড কত? f1 এর না কে ড্যাশ মানে আবার ওই 1/4 পাই এপসাইলন নটটাকেই ধরলাম কে ড্যাশ, ইন্টু f1 মানে এর জন্য সি এর উপর ফোর্স, তাহলে এর চার্জ কত? প্লাস ক্যাপিটাল কিউ, আর এটা স্মল কিউ, বাই এদের মধ্যে ডিস্টেন্স কত? এ স্কোয়ার। আর f2 কত? মানে f2 ভেক্টরের ম্যাগনিটিউড কত? না কে ড্যাশ সমান সমান, তাহলে কত হচ্ছে? না এই কে ড্যাশ ইন্টু এই চার্জটার অ্যাবসলিউট ভ্যালু কিউ ইন্টু এই চার্জটা স্মল কিউ বাই তাদের মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখন দেখো f1 আর f2-র ম্যাগনিটিউড সেম, তাহলে f1 আর f2-র ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে আমরা এটা f1 এর জায়গায় f2 লিখতে পারি, f2-র জায়গায় f1 লিখবো। ঠিক আছে, তো f2-র জায়গায় f1 স্কোয়ার লিখলাম, আর এখানে f2-র জায়গায় f1 লিখলে f1 স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এটা কেটে গেল, এটা রুটের মধ্যে বাইরে চলে আসলো, তাহলে কত হলো? f1 শুধু। তার মানে আবার f1 এর ভ্যালু কত পাচ্ছি? না কে ড্যাশ ইন্টু কিউ, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই স্কোয়ার। এটাই হলো কি এই সি পয়েন্টের ফোর্সের ম্যাগনিটিউড। তো আমাদের এখন শুধু ম্যাগনিটিউড বের করলে হবে না, ডিরেকশানও বের করতে হবে। তো এখানে এই এফ ভেক্টরের ডিরেকশানটা কোনটা হবে? এফ ভেক্টরের ডিরেকশানটা কোনটা হবে? ঠিক আছে, তো দেখো এই যে f1 আর f2-র ম্যাগনিটিউড তো সেম। এখন ভেক্টরের মাধ্যমে আমরা কি জানি? ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, আর এই একটা ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, এখন এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম, তার মানে মড অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর। এমন যদি হয় তাহলে কি হবে? তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর আমি ধরলাম আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আর যদি এই এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়, তাহলে এই আর ভেক্টরটা কি হবে? না এই দুটো ভেক্টরের ঠিক মিডিল দিয়ে যাবে। তার মানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই আর ভেক্টরটি এর সাথে θ/2 অ্যাঙ্গেলে যাবে, আর বির সাথেও θ/2 অ্যাঙ্গেলে যাবে, তার মানে পুরো মিডিল দিয়ে যাবে। এটা কখন সম্ভব? না যখন এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম হবে। তো আমাদের এই প্রবলেমে দেখো f1 ভেক্টর আর f2 ভেক্টরের ম্যাগনিটিউড সেম, তাহলে এফ ভেক্টর, তাহলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর এফ ভেক্টরটা কেমন ভাবে যাবে? না এই দুটো ভেক্টরের মিডিল দিয়ে যাবে। তো এই দুটো ভেক্টরের মিডিল দিয়ে যাওয়া মানে কি? না এই দুটো ভেক্টরের বিটুইন সরি এটা 120 লেখা হয়েছিল, এটা 180 লেখা হয়েছিল, 120 হবে। তো এই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু f1 আর f2-র ম্যাগনিটিউড সেম, তাহলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা একদম এই দুটো ভেক্টরের মিডিল দিয়ে যাবে, দুটো ভেক্টরের মিডিল দিয়ে যাবে f। তাহলে এটা কত হবে? না এটা হবে তাহলে 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা দেখো এটাও 60 ডিগ্রি, আর এই একটা লাইন, এই লাইনটা ডিভাইড করছে এই লাইনটাকে আর এই লাইনটাকে, তাহলে এটাও 60 ডিগ্রি হচ্ছে, এটাও 60 ডিগ্রি হচ্ছে। তাহলে কি এটা আর এটা প্যারালাল।
তাহলে ডিরেকশানটা কোন দিকে, না এ বি ভেক্টরের ডিরেকশানেই এই কি এফ ভেক্টরের ডিরেকশানটা থাকবে, যেহেতু কি এটার এটা প্যারালাল। তাহলে এ বির যা ডিরেকশান হবে এফ ভেক্টরেরও ডিরেকশান সেম হবে। তাহলে এখানে এটা তো ম্যাগনিটিউড, তাহলে ভেক্টরে এফ ভেক্টরের ডিরেকশানটা কোন দিক থেকে কোন দিকে হবে, না অ্যালং এ বি ভেক্টর। তার মানে এ বি ভেক্টরের প্যারালালে এফ ভেক্টরের ডিরেকশান, বা এফ ভেক্টরের ডিরেকশান যেদিকে, এই এ বি ভেক্টরের ডিরেকশান যেদিকে এফ ভেক্টরেরও ডিরেকশান সেদিকেই হবে। ক্লিয়ার? এটা গেল আমাদের 3 নম্বর প্রবলেম। এবারে আমরা যে প্রবলেমটা সলভ করবো, কি বলছে না two metal spheres each having mass m are hanged by two silk thread of length l from a point. ভালো কথা। দুটো বল, দুটো স্পিয়ারকে একটা এল লেন্থ সুতোর সাহায্যে, যার মাস এম, স্পিয়ারটির মাস এম, এল লেন্থ সুতোর সাহায্যে ঝুলে দেওয়া হলো। আর সেম পয়েন্ট থেকে আর একটা বলকে ওই সুতোর সাহায্যে, আর একটা এল লেন্থ সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। এর মাসও এম, এর লেন্থও এল। এখন এই দুটো পয়েন্ট কি সেম পয়েন্ট থেকে ঝোলানো হয়েছে। নেক্সট কি করা হয়েছে, না দেন দ্য স্পেয়ার্স আর প্রোভাইডেড উইথ সেম টাইপ অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ চার্জ কিউ। তাহলে তারপর কি করা হয়েছে, এই স্পেয়ারেও কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া হয়েছে প্লাস কিউ অ্যামাউন্টের, আর এই স্পেয়ারেও প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, দেন ডিউ টু দ্য রিপালশন অফ দ্য টু থ্রেডস আর অ্যাট অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম। তার মানে কি, এই যে প্লাস কিউ আর এই প্লাস কিউ দুটোই কি রিপালস করবে, সেই দুটো রিপালশন হবে, হয়ে কি হচ্ছে না দুটো রিপালশন হয়ে এই মাসটা একটু এদিকে সরে আসলো, এই স্পেয়ারটা, আর এই স্পেয়ারটা এদিকে সরে আসলো। আর এই দুটো থ্রেডের মধ্যে কত অ্যাঙ্গেল হয়েছে, না থিটা অ্যাঙ্গেল হয়েছে। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল হলো। দেন প্রুভ দ্যাট দ্য সেপারেশন বিটুইন দ্য চার্জেস উইল বি এত, অ্যাজুম দ্যাট থিটা ইজ ভেরি স্মল। তাহলে আমাদের কি প্রুভ করতে হবে, না আমি যদি ধরি এই দুটো স্পিয়ারের মধ্যে সেপারেশন হয়েছে এক্স, তাহলে আমাদের প্রুভ করতে হবে যে এক্স সমান সমান এত, যখন এই থিটাটা কি ভেরি স্মল। তো এই স্পিয়ার এর মাস কত, না এম, আর এর মাসও এম। এটা তো উচিত ছিল কি, না দুটো রিপালস করে, এটা যদি একটা হয় আর একটা যদি, এটা একটা হলো, এখানে এখানে একটা থ্রেড, এখানে একটা বল আছে, স্পিয়ার আছে, এখানে একটা স্পিয়ার আছে, তাই তো। এবার তাদের কি উচিত ছিল, দুটো রিপালস করে একদম এরকম হয়ে যাওয়া উচিত ছিল, তাই না। এই বলটা এখানে চলে আসা উচিত ছিল, আর এই বলটা এখানে চলে আসা উচিত ছিল, কিন্তু তা না হয়ে কি হয়েছে, তারা এমন ভাবে আছে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল তৈরি করে আছে, কিন্তু এই থিটাটা হওয়ার কথা ছিল 180 ডিগ্রি। কেন হয়নি, না দেখো কি হচ্ছে, এরা দুজন রিপালশন করে এদিকে, এই বলটা কি এদিকে উপরে উঠে যেতে চাইছে, আর এদিকে উপরে উঠে যেতে চাইছে, মানে এরকম হয়ে যেতে চাইছে, আর এটা এরকম হয়ে যেতে চাইবে। তখন কি হবে, না যেহেতু গ্র্যাভিটেশন একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সের জন্য বলটাকে আবার উপরে উঠতে থেকে টেনে নামিয়ে দিচ্ছে কিছুটা, সেজন্য এরকম একটা অ্যাঙ্গেলে এসে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থেকে গেছে, না বলটা এদিকে আসতে পারছে, না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য এদিকে যেতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব
এই বলটির উপর এখন কি কি ফোর্স কাজ করছে? না, এদিকে একটা টেনশন কাজ করছে, যেটাকে আমি ধরলাম টি। আর নিচের দিকে কি কাজ করছে? একটা এমজি বা ওয়েট কাজ করছে। আর কি কাজ করছে? না, এ চার্জ যেহেতু কিউ আর এর চার্জও কিউ, কি কাজ করবে? না, এটার জন্য এটার উপর একটা ফোর্স কাজ করবে। তাহলে এটার জন্য এটার উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? না, দুটোই লাইক চার্জ, তার মানে সোর্স টু টেস্ট এদিকে হবে। একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে। ঠিক আছে, সিমিলারলি এটার উপরেও এদিকে একটা এমজি কাজ করছে, আর এদিকে টেনশনটা কাজ করছে, আর কি এটার জন্য এটার উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে কাজ করছে। কারণ এটার জন্য যখন, তখন এটা সোর্স এটা টেস্ট, আর তাহলে এটার জন্য এটার উপর ফোর্সের ডিরেকশন সোর্স টু টেস্ট, এদিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক। তা আমরা একটা একটা স্পেয়ার ধরে সলভ করলেই হয়ে যাবে। আমরা কি করছি? আচ্ছা, তাহলে এর আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে θ/2, আর এই অ্যাঙ্গেলটা হবে কত? θ/2। এই অ্যাঙ্গেলটা কত হবে? θ/2। তাহলে আমি এখন এই টিটাকে ভাঙবো কিভাবে? একটা ভার্টিক্যালি উপরের দিকে ভাঙলাম, তাহলে এটা যদি θ/2 হয়, এটা কত হবে? এটাও θ/2 হবে। ঠিক আছে, তাহলে এই টিটাকে এই টি এর টেনশনের এই দিক বরাবর কম্পোনেন্ট কত? না, টি কস θ/2, টি কস θ/2। আর একটা কম্পোনেন্ট কত? কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করছে, রেক্ট্যাঙ্গুলার রেজুলেশন করছি, মানে এই টিটাকে দুটো সমকৌণিক উপাংশে ভাঙছে। একটা এই ভার্টিক্যালি, সেটা হচ্ছে টি কস থিটা, আর একটা হচ্ছে গিয়ে হরাইজন্টালি, সেটা কত? না, টি সাইন θ/2। ঠিক আছে, টি সাইন থিটা/, তাহলে টি কে একটা ই বরাবর ভাঙছি যেটা হচ্ছে টি কস থিটা, আর একটা ই বরাবর ভাঙছি যেটা হচ্ছে টি সাইন টি কস θ/2, আর এই বরাবর যেটা ভাঙছি সেটা হচ্ছে টি সাইন θ/2। তাহলে এখন দেখো, এই বলটার উপর এই দিক বরাবর একটা এই টিটাকে ভেঙে নিয়েছি, এই দিক বরাবর কত? এটা, আর তার ঠিক নিচ বরাবর কত? তার ঠিক অপোজিটে কত? এমজি। আর এদিক বরাবর কত? এফ। আর ঠিক তার অপোজিটে কত? টি কস থিটা, টি সাইন θ/2। তাহলে এখন এদিকেও সরছে না, এদিকেও সরছে না, এদিকেও সরছে না, এদিকেও সরছে না, মানে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু সরছে না, সেহেতু এই দিকের ফোর্স ইজ ইকুয়ালস টু এই দিকের ফোর্স। তার মানে টি কস θ/2 ইজ ইকুয়ালস টু এমজি। আর এদিকেও সরছে না, এদিকেও সরছে না, তাহলে এদিকে কত ফোর্স? এফ। আর এদিকে কত ফোর্স? টি সাইন θ/2। তার মানে এটা ইজ ইকুয়ালস টু এটা আবার, তাহলে টি সাইন θ/2 ইজ ইকুয়ালস টু আবার এফ। তাহলে এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, তাহলে আমি কি করছি এবারে? 2/1 করে দিচ্ছি, তাহলে কত হবে? এদিকটা tan θ/2 হয়ে যাবে ইজ ইকুয়ালস টু F/mg। এখন এখানে কি একটা ট্রিক্স খাটাবো আমি ছোটখাটো, যে থিটাটা আমরা কি দেখেছে, বলে দিয়েছে থিটাটা ভেরি স্মল। থিটা যদি ভেরি স্মল হয়, তাহলে সাইন থিটা টেন্স টু আমরা ট্যান থিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্যান θ/2 এর জায়গায় কি লিখতে পারি? না, সাইন θ/2, যেহেতু থিটার মান খুব ছোট, সমান সমান F/mg। তো এখানে
বা এফ সমান সমান কত পাচ্ছি, mg সাইন থিটা বাই 2। ঠিক আছে, তো আমি এদিকে চলে আসি একটু। এফটা আবার কি না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো, এই দুটো চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এফ সমান সমান আমি লিখলাম, কোনো মিডিয়ামে বলা নেই, আমি এপসাইলন নট মিডিয়াম বা এয়ার মিডিয়ামে আছে ধরলাম, 1/4 এপসাইলন নট ইন্টু কত চার্জ, কিউ কিউ চার্জ, তাহলে কিউ স্কোয়ার, কিউ ওয়ানের ভ্যালু, এই সরি কিউ স্কোয়ার, কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত এক্স, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এফ এর ভ্যালুটা লিখলাম এখানে এম জি। আর সাইন থিটা বাই 2 কত হবে না, এই ফিগারটা যদি ভালো করে দেখি, এটা যদি ভালো করে দেখি, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটা বাই 2 কত হবে, সাইন থিটা বাই 2 পারপেন্ডিকুলার, তার মানে এখান থেকে এইটা, তাহলে এখান পুরোটা যদি এক্স হয় তাহলে এই হাফটা কত, এক্স বাই 2, তাহলে পারপেন্ডিকুলার কত হবে, এক্স বাই 2 বাই হাইপোটেনিয়াস। তা আমরা তো জানি সুতোর লেন্থটা কত, এল, মানে এই লেন্থটা কত হচ্ছে এল, তাহলে হাইপোটেনিয়াসটা কত, এল। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে যদি আমি এটা সলভ করি তাহলে পাচ্ছি হচ্ছে এই এক্সটাকে, আচ্ছা 1, এক্সটাকে এদিকে নেব আর বাকি সবগুলোকে, এক্সটাকে এদিকে নেব আর বাকি সবগুলোকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে কত হচ্ছে আমাদের 1/4 এপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ারটা থাকলো, কিউ স্কোয়ার, এলটা এদিকে চলে গেল এল, আর এমজিটা নিচে চলে আসলো এমজি, আর এদিকে কি এই এক্সটাকে এদিকে তুলে দিলাম, তাহলে কত হয়ে যাবে, এই এক্স এক্স কিউব, আর এই 2টা নিচে, তার মানে এদিকে চলে আসলে এটা 2, এখানে একটা 2 হবে, তাহলে এই 2 আর এই 2 কত হয়ে থাকলো না, এই 2 কেটে গেল, থাকলো 2, তাহলে আমরা এক্স কিউব সমান সমান এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স সমান সমান 1/2 এপসাইলন নট, 1/2 এপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ার এল বাই এম জি। আর এখন এখানে এক্স কিউব ছিল, তার মানে এখানে আমি কি শুধু এক্স দিচ্ছি, তার মানে হোল টু দি পাওয়ার 1/3। এটাই প্রুভ হয়ে গেল যে দুটো থ্রেডের বিটুইন, দুটো স্পিয়ারের মধ্যবর্তী দূরত্ব বা লেন্থ কত হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে থাকবো। ঠিক আছে, তোমাদের দুটো বই আমি তিনটে বই রেফার করব, একটা হলো দুয়ারি মজুমদার মাইতি, একটা হলো দাস খান, আর একটা হলো এইচ.সি. ভার্মা। এই তিনটে বইয়ের তোমরা এরকম এক্সাম্পল বা এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করতে থাকো এরকম ভাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই 4টে প্রবলেমই থাক, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম করব। ক্লিয়ার?